আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা 15 নম্বর চ্যাপ্টার শুরু করব। 15 নম্বর চ্যাপ্টারে আছে ভারত ও পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা। ক্লাস 11-এ একমাত্র এই চ্যাপ্টারেই একটি 10 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এছাড়া এই চ্যাপ্টারে 2 নম্বরের কোশ্চেনও থাকবে, অর্থাৎ টোটাল 12 নম্বরের কোশ্চেন থাকবে ভারত ও পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা থেকে। চলো আজ আমরা তাহলে শুরু করি। 10 নম্বরের কোশ্চেনে লেখাচ্ছি। প্রথম প্রশ্ন লেখো, ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা লেখো। উত্তর বলছি, ভারত কৃষি প্রধান দেশ। শিল্পের যথেষ্ট প্রসার হওয়া সত্ত্বেও কৃষি এখনো ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব ও ভূমিকা হল, ফার্স্ট পয়েন্ট লেখো, নাম্বার 1, জাতীয় আয়ে অবদান। বলছি, জাতীয় আয় কমিটি ও কেন্দ্রীয় পরিসংখ্যান তথ্য থেকে জানা যায়, ভারতে জাতীয় আয়ের সর্বাধিক পরিমাণ সংগৃহীত হয় কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্ম থেকে। পরিকল্পনার শুরুতে 1950-51 সালে জাতীয় আয়ে কৃষির অংশ ছিল 63.3%। বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয়ে কৃষির অবদান হ্রাস পাচ্ছে। 2018 সালের হিসাব অনুযায়ী জাতীয় আয়ে কৃষির অবদান 17-18%। যে দেশ যত উন্নত হয়, জাতীয় আয়ে কৃষির অবদান সেই দেশে ততই হ্রাস পায়। ভারতের জাতীয় আয়ের বৃহত্তম অংশ এখনো কৃষি থেকে আসায় অর্থনীতির অনগ্রসরতাই প্রমাণিত হয়। আমি একটা করে পয়েন্ট লেখাবো, তার সঙ্গে সেটা বুঝিয়ে দেব। তার আগে একটা সামগ্রিক কথা বলি, যে আমরা শুরু করলাম যে ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা। বুঝতেই পারছো যে একটা অর্থনীতিতে কৃষির গুরুত্ব কতটা, সেটা আমাদের আলোচ্য বিষয়। এবার আমরা নিজেরাও জানি যে কৃষি এমন একটা ক্ষেত্র যার ওপর আমরা নিত্যদিন নির্ভর করে আছি। এবার যে কোনো অর্থনীতির প্রধান 3টি ক্ষেত্র থাকে: প্রাথমিক, মাধ্যমিক এবং সেবা ক্ষেত্র। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কৃষি থাকে, পশুপালন থাকে, এই সমস্ত বিষয়গুলো। মাধ্যমিক ক্ষেত্রে থাকে শিল্প, নির্মাণ কার্য মানে বিভিন্ন অট্টালিকা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, হসপিটাল নির্মাণ, এগুলো। আর সেবা ক্ষেত্রের মধ্যে থাকছে আমাদের শিক্ষা, রেল পরিষেবা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো। এবার যে কোনো অর্থনীতি যখন উন্নয়নের একদম শুরুতে থাকে বা উন্নয়ন শুরু হয়নি, সেই সমস্ত অর্থনীতিতে দেখা যায় প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য বেশি। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে প্রধান কোনটা? কৃষি। এবার অর্থনীতি যত উন্নত হতে থাকে তত দেখা যায় যে প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব হ্রাস পেয়ে মাধ্যমিক এবং সেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। যখনই দেখা যায় যে প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব হ্রাস পেয়ে মাধ্যমিক এবং সেবা ক্ষেত্রের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তখনই আমরা বুঝতে পারি একটা অর্থনীতি উন্নয়নের দিকে এগোচ্ছে। কৃষি যে কোনো অর্থনীতিরই
প্রধান ক্ষেত্র, এটা ঠিক কথা, কিন্তু কৃষিজাত দ্রব্য এমনই, সেটা আমাদের নিত্যদিন দরকার, এটাও ঠিক, কিন্তু অতিরিক্ত তো দরকার নেই। এবং পৃথিবীর প্রতিটি দেশই কম বেশি কৃষিক্ষেত্রে তারা নিজেরাই নির্ভরশীল, স্বনির্ভরশীল। তাহলে সেক্ষেত্রে শুধু যদি কৃষির উন্নতি হয় তাহলে কিন্তু সামগ্রিকভাবে দেশটা উন্নত হতে পারে না। তার সঙ্গে কি দরকার? মাধ্যমিক এবং সেবা ক্ষেত্রের উন্নয়ন দরকার। এবার আমাদের ভারতবর্ষে আমরা দেখব যে কৃষি, প্রাথমিক ক্ষেত্রের মধ্যে তো কৃষি প্রধান, তো সামগ্রিকভাবে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কৃষি আছে, পশুপালন আছে, আরও অনেক বিষয় আছে। সেগুলোর মধ্যে আমরা দেখব যে কৃষির ভূমিকা কিন্তু এখনও সবচেয়ে বেশি। শুধু প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কেন, মাধ্যমিকেরও যদি বিভিন্ন পার্ট, সেবা ক্ষেত্রেরও যদি বিভিন্ন পার্ট আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলেও দেখব যে একটি মাত্র ক্ষেত্র হিসাবে এখনও সর্বাগ্রে কে রয়েছে? কৃষি রয়েছে। তাই ভারতীয় অর্থনীতি যতই উন্নত হোক না কেন, আমরা দেখছি এখনো আমাদের অর্থনীতির মেরুদণ্ড কোনটি? কৃষি। এবার কৃষির ভূমিকা কেমন আমাদের দেশে, সেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবব। প্রথম অ্যাঙ্গেলটা কি? যে জাতীয় আয়ে কৃষির অবদান কতটা। জাতীয় আয় তোমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে, নাম দেখেই বুঝতে পারছো যে দেশের মোট আয়। মোট আয় বলতে সেটা বিভিন্ন ক্ষেত্র থেকে যে উপার্জিত অর্থ, সেগুলোর সমষ্টি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত যখন স্বাধীন হলো 1947 সালে, তারপরে 1950-51 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। সেই পরিকল্পনা কমিশন মানে কি? যে প্রতি 5 বছর অন্তর অন্তর একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য ফুলফিল করা থাকবে সরকারের উদ্দেশ্য। তো এই 1950-51 সালে অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা গেল যে জাতীয় আয়ে কৃষির অংশ ছিল 63.3%, অর্থাৎ টোটাল 100 ভাগের মধ্যে কৃষির ভাগ ছিল 63.3%। এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রেরও অগ্রসর ঘটছে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কৃষি একা ক্ষেত্র হিসাবে তার গুরুত্বটা বা তার কন্ট্রিবিউশনটা কমে গেছে। 2018 সালে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পরিমাণটা কত দাঁড়িয়েছে? 17 থেকে 18%। এবার একটা জিনিস ভেবে দেখো যে বিভিন্ন ক্ষেত্রকে যদি আমি আলাদা আলাদা করে ভাবি, সেই অনুযায়ী 17-18% কিন্তু কম নয়। তার মানে কি বোঝা যাচ্ছে? যে ভারতীয় অর্থনীতি কিন্তু এখনো খুব বেশি এগোতে পারেনি। কৃষির ভূমিকা কিন্তু এখনো যথেষ্ট বেশি জাতীয় আয়ে। ঠিক আছে? নাম্বার 2 লেখো, কর্মসংস্থানের ক্ষেত্রে কৃষির ভূমিকা। কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের ক্ষেত্রে ভারতীয় কৃষির ভূমিকা অপরিসীম। কর্মসংস্থানের দিক থেকে এককভাবে কৃষির অবদান সর্বাধিক। 1951 সালে ভারতের মোট জনসংখ্যার 69.5% লোক কৃষিতে নিযুক্ত ছিলেন। অর্থনৈতিক উন্নয়নের ফলে এই নিয়োগের পরিমাণ কমলেও এখনও দেশের অধিকাংশ মানুষ, ব্র্যাকেটে লিখে রাখো 2020 সালে 41.49%, ব্র্যাকেট ক্লোজ, কৃষিতে নিযুক্ত। তাহলে আমরা কর্মসংস্থান অর্থাৎ কাজের ক্ষেত্রে কৃষির ভূমিকাটা দেখতে পাচ্ছি। এবং তোমরা নিজেরাও জানো, আমরা আমাদের রাজ্যের দিকেই যদি তাকাই, আমরা দেখি যে দেশের অনেক মানুষ কৃষিক্ষেত্রে নিযুক্ত আছেন। 1951 সালে প্রায় 70% ছিলেন, এখন সেটা প্রায় 50%। তাহলে সেটাও তো কম নয় যে একটি মাত্র ক্ষেত্র হিসেবে কৃষি কত মানুষকে নিয়োগ করছে? প্রায় 50%। তাহলে সেই ভূমিকাটা তো কখনোই তুচ্ছ হতে পারে না, তাই না? নাম্বার 3, শিল্প উন্নয়নে কৃষির ভূমিকা। দেশের শিল্প উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। শিল্প উন্নয়নে কৃষির অবদান দুদিক থেকে বিচার্য। নাম্বার এ, কাঁচামালের যোগানদাতা, এটা লিখে নাও। পাট শিল্প, বস্ত্রশিল্প, চিনি শিল্প ইত্যাদি কৃষিভিত্তিক শিল্পগুলি কৃষিজাত দ্রব্য, কাঁচা পাট, তুলো, আখ ইত্যাদির ওপর নির্ভরশীল। এছাড়া
সিগারেট, ভোজ্য তেল, কাগজ ইত্যাদি শিল্প কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল। নাম্বার বি, শিল্প পণ্যের চাহিদা সৃষ্টি। কৃষির উন্নতি ঘটলে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, শিল্প উন্নয়নের চাহিদা বৃদ্ধি পায়, যেমন পোশাক পরিচ্ছদ, টর্চ, সাইকেল ইত্যাদির চাহিদা বাড়ে। দেখো, একটা দেশের শিল্প উন্নয়নে কৃষি কতটা ভূমিকা পালন করে। দুদিক থেকে কৃষি হেল্প করছে। বিভিন্ন শিল্প উৎপাদন কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল। আমরা জানি বস্ত্র, সেটা কোথায় আসছে? তুলো থেকে, ঠিক আছে? তার মানে কাঁচামালটা কোথা থেকে আসছে? কৃষি থেকে। আবার শিল্পজাত দ্রব্যের যে উৎপাদন, তার চাহিদাও তো কৃষি থেকে আসতে হবে। শুধু যে শিল্পজাত দ্রব্যে যারা নিযুক্ত আছেন বা শহরে যারা বাস করেন তারাই তো শিল্পজাত দ্রব্য ব্যবহার করেন না। আপামর জনসাধারণের একটা বড় অংশ কোথায় থাকেন? গ্রামে। তাহলে তাদের যদি শিল্পজাত দ্রব্যের জন্য চাহিদা না থাকে, তাহলে সেই দ্রব্যগুলো বিক্রি করবেন কোথায়? তারা শিল্পজাত দ্রব্যের যারা উৎপাদক তারা কোথায় বিক্রি করবেন? তাই কৃষির যদি উন্নতি ঘটে, শিল্পজাত দ্রব্যের চাহিদাও কিন্তু বাড়ে। কৃষির উন্নতি যত ঘটে, কৃষিক্ষেত্রে যারা নিযুক্ত আছেন তাদের আর্থিক ক্ষমতা বাড়ে, তারা তখন শিল্পজাত পণ্যের দ্রব্য বেশি করে ক্রয় করেন। তাহলে শিল্প দেখতে পাচ্ছি দুদিক থেকে কৃষির ওপর নির্ভরশীল। যদিও এটাও আমরা জানবো পরে যে শিল্পের ওপরও কিন্তু কৃষি ঠিক এইভাবেই দুদিক থেকেই নির্ভরশীল। কেমন? নাম্বার 4, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে কৃষির ভূমিকা। কৃষির উন্নতির সঙ্গে কৃষিক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের আয়ও বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন ভোগ্যদ্রব্য যেমন ঘড়ি, সাইকেল, মোবাইল, টিভি ইত্যাদি বিভিন্ন গৃহস্থালির দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এইরূপে কৃষির উন্নয়নের ফলে অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পায়। অপরদিকে বৈদেশিক বাণিজ্যেও কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতে প্রধান চিরাচরিত রপ্তানি দ্রব্যগুলি হল পাটজাত দ্রব্য, তুলো, বস্ত্র, চা ইত্যাদি। নেক্সট প্যারায়, এক সময় এই তিনটি দ্রব্য থেকে মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসত। এর সঙ্গে কফি, কাজু বাদাম, চিনি ইত্যাদি রপ্তানিজাত আয় যোগ করলে মোট রপ্তানিজাত আয়ের পরিমাণ হতো 70-75%। বর্তমানে রপ্তানি দ্রব্যের বৈচিত্র্য সাধন ঘটায় এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির পরিবর্তন ঘটায় কৃষি থেকে রপ্তানি আয় কমে গেছে। ব্র্যাকেটে লেখো 2017-18 সালে 9.9%, ব্র্যাকেট ক্লোজ। তবুও ভারতের বৈদেশিক বাণিজ্যে কৃষির ভূমিকা কম নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে কৃষির ভূমিকা কতটা। অভ্যন্তরীণ বাণিজ্য মানে যে একটা দেশেরই এক জায়গা থেকে অন্য জায়গায়, বা দেশের মানুষ কি কি দ্রব্য কিনছেন, বিক্রি করছেন, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের যত আয় বাড়ে, একটা দেশের বাণিজ্য কিন্তু অনেক ভালো অবস্থায় পৌঁছে যায়। তার কারণ কৃষিক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিদের চাহিদা বাড়ে। অপরদিকে ভারতের রপ্তানি দ্রব্যের একটা বড় অংশ আমরা দেখেছি যে কৃষিক্ষেত্র থেকে আসতো একটা সময়, চা, পাট। সেখানে এখন কি হচ্ছে, মানুষ নতুন নতুন দ্রব্য আবিষ্কার করেছে, নতুন নতুন দ্রব্য ব্যবহারে অভ্যস্ত হয়েছেন, তাই সেগুলোর পরিমাণ কমে গেছে। এবং চায়ের কথা আমরা জানি, চা তো এখনো পর্যন্ত আমাদের আন্তর্জাতিক বাজারে
দার্জিলিং এবং আসাম চায়ের কোনো তুলনা নেই। তবু আমাদের অভ্যন্তরীণ কিছু কারণের জন্য এই শিল্পগুলোর অবস্থা এখন খারাপ, কিন্তু তাদের কিন্তু মানটা এখনও বিদেশে কিন্তু একইভাবে সমাদৃত। পাটের ব্যাপারটা আমরা জানি যে পাটের পরিবর্তে অনেক কিছু এসে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়েও আজকে আমরা 17-18 সালেও দেখতে পেয়েছি যে কৃষি একা হিসাবে কত পার্সেন্ট প্রায় রপ্তানি করছে, প্রায় 10%। তাহলে একটা ক্ষেত্র হিসাবে কিন্তু 10% কখনোই কম নয়, তাই না? পয়েন্ট 5 লেখো, খাদ্যের যোগানের অন্যতম উৎস। দৈনন্দিন জীবনে প্রাথমিক প্রয়োজন খাদ্য কৃষি থেকেই আসে। বিগত শতাব্দীর 60-এর দশক পর্যন্ত আমেরিকা থেকে PL 480, PL দুটোই ক্যাপিটাল লেটারে, P.L.-480 চুক্তিতে খাদ্য আমদানি করা হয়েছে। কিন্তু 1966-67 থেকে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে। এর ফলে বিদেশ থেকে আমদানি কমানো সম্ভব হয়েছে। এখানে PL কথা বললাম, এই PL মানে হচ্ছে পাবলিক ল। তো একটা সময় বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ওই দেশের কৃষিজাত খাদ্যদ্রব্য আমদানি করা হতো, কিন্তু বর্তমানে ভারত নিজেই খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তার ফলে কি হয়েছে, বিদেশ থেকে আমদানি কমানো সম্ভব হয়েছে। ঠিক আছে, এবং আমাদের যে দৈনন্দিন খাদ্য সেটা কে সাপ্লাই দিচ্ছে? কৃষি। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই স্বনির্ভর হয়ে গেছি। নাম্বার 6, দারিদ্র্য দূরীকরণের হাতিয়ার। বিশ্ব ব্যাংকে UNDP-র 2010 সালের পরিসংখ্যান অনুসারে ভারতে 37.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে এবং প্রায় 40% শিশু অপুষ্টির শিকার। এর মূলে রয়েছে কৃষির ওপর জনসংখ্যার অত্যাধিক চাপ। যে বছর কৃষি উৎপাদন ভালো হয় সেই বছর দারিদ্র্যের তীব্রতা কমে এবং কোনো কারণে কৃষির উৎপাদন কম হলে দারিদ্র্যের তীব্রতা বাড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের দারিদ্র্য দূরীকরণের প্রধান হাতিয়ার কার হাতে আছে? কৃষির উপরে আছে। কৃষি উৎপাদন যদি ভালো হয় তাহলে দারিদ্র্যটা কমে, কৃষির উৎপাদন যদি খারাপ হয় কোনো কারণে তাহলে দারিদ্র্যের পরিমাণটা আবার বেড়ে যায়। নাম্বার 7, মুদ্রাস্ফীতি প্রতিরোধ। কৃষিজাত দ্রব্যের উৎপাদন ও দামের পরিবর্তন সমগ্র অর্থনীতির ওপর প্রভাব ফেলে। কোনো কারণে কৃষি উৎপাদন কম হলে শিল্পে কাঁচামাল এবং খাদ্যশস্যের যোগানে ঘাটতির ফলে মুদ্রাস্ফীতি দেখা যায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম উপায় হল কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি। মুদ্রাস্ফীতি মানে কি? দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়া। এবার আমরা দৈনন্দিন যে সমস্ত জিনিস ব্যবহার করি তার মধ্যে তো কৃষিজাত দ্রব্য অনেকটা। এবার সেগুলোর উৎপাদন যদি কম হয় তাহলে কি হয়? দামের পরিমাণ বেড়ে যায়। তার দামের বৃদ্ধির জন্য দেখা যায় কি শিল্পের কাঁচামালের দাম বেড়ে গেল, এইভাবে শিল্পজাত দ্রব্যের দামও বেড়ে যায়। এইভাবে দেখা যায় যে কৃষি উৎপাদন যদি খারাপ হয় তাহলে দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এই মুদ্রাস্ফীতি কিন্তু যে কোনো অর্থনীতির সাধারণ মানুষের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। ঠিক আছে, তাহলে কৃষি উৎপাদন ভালো হলে মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা সম্ভব হয়।
নাম্বার 8, সরকারি রাজস্বের উৎস। ভারতের পরিবহন ব্যবস্থার মূল ভিত্তি হল কৃষি। রেল ও সড়ক পরিবহন থেকে কৃষিজাত দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করে সরকারের আয় বা রাজস্ব সবচেয়ে বেশি আদায় হয়। এছাড়া রাজ্য সরকারগুলি কৃষি পণ্যের ওপর কৃষি কর আরোপ করে অধিকাংশ রাজস্ব আদায় করতে পারে। রাজস্ব মানে কি? সরকারের আয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যে কৃষির একটা বড় ভূমিকা আছে। গ্রাম থেকে শহরে কৃষিজাত দ্রব্যের কি করা হচ্ছে? বিক্রির জন্য পাঠানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের রেল সড়ক পরিবহনে কৃষিজাত দ্রব্যের আমদানি রপ্তানির জন্য অনেক টাকা সরকারের আসে। এছাড়া কৃষি পণ্যের ওপর সরকার কর আরোপ করেও অনেক পরিমাণ টাকা আদায় করতে পারে, রাজস্ব আদায় করতে পারে। তাহলে সরকারি রাজস্বের অন্যতম উৎস কি? কৃষি। নাম্বার 9, মূলধন গঠনে কৃষির ভূমিকা। অর্থনীতিতে মূলধন গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কৃষি আয়কর সঠিকভাবে আদায় করা যায়, উদ্যান পালন, ফুল চাষ ইত্যাদি ক্ষেত্রগুলিকে প্রসারিত করা যায়, তাহলে কৃষি দেশের মূলধন গঠনে বড় ভূমিকা পালন করতে পারে। মূলধন গঠন মানে কি? দেশের সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয় বৃদ্ধি হলে বিভিন্ন উৎপাদন কাজে, ব্যবসার কাজে বেশি টাকা বিনিয়োগ করা এবং মূলধনী দ্রব্য সামগ্রী উৎপাদন করা, সেগুলো কাজে লাগানো। তো এইভাবে যদি কৃষিক্ষেত্রের উৎপাদন ভালো হয়, দেশের অধিকাংশ মানুষের আয় বৃদ্ধি পাবে, দেশের সামগ্রিক মূলধন গঠন অনেক বৃদ্ধি পাবে। তার ফলে কি হচ্ছে? যে দেশের আর্থিক দিক থেকে অন্য যে ক্ষেত্রগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সমৃদ্ধ হতে পারবে। নাম্বার 10, সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব। কৃষির অগ্রগতি ঘটলে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, কৃষিজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। ফলে কৃষির উন্নতির ওপর গ্রামীণ উন্নয়ন, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে। আমরা দেখতেই পেলাম যে কৃষিজাত দ্রব্যের উৎপাদন যত বৃদ্ধি পায়, গ্রামাঞ্চলের মানুষের আয় বৃদ্ধি পায়, তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারেন। একটা সামগ্রিক অর্থনৈতিক যে উন্নতি সেটা ঘটিয়ে থাকে কে? কৃষি। এবং সেক্ষেত্রে কৃষিজাত দ্রব্যের উৎপাদন যত বৃদ্ধি পায়, সেখানকার মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। তারা সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সচেতন হয়ে যান। তাহলে একটা দেশের সামাজিক গঠন, রাজনৈতিক গঠন সেটাও কিন্তু নির্ভর করে কৃষিক্ষেত্রে যারা নিযুক্ত আছেন সেই মানুষের ওপর। তাহলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত স্থিতিশীলতাটা কে নির্ধারণ করে দিচ্ছে? কৃষি। লাস্ট কনক্লুশন লেখো। কৃষি ভারতের অর্থনীতির মেরুদণ্ড স্বরূপ। কৃষিকে উপেক্ষা করে দেশের অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা বৃথা। এটা আমরা নিজেরাও জানি। আমরা যদি ইকোনমিক্স নাও পড়ি তাও জানি যে কৃষি একটা দেশের কত বড় ভূমিকা পালন করে এবং ভারতের অর্থনীতি তো কৃষির ওপর নির্ভর করেই গড়ে উঠেছে। তাই কৃষিকে বাঁচিয়ে রেখে, কৃষিকে গুরুত্ব দিয়ে অন্যান্য ক্ষেত্রের উন্নতি ঘটলে তবেই কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে। ঠিক আছে? একটু বড় উত্তর কিন্তু সোজা আছে, তোমাদের ভালো লাগবে। তোমরা পড়াটা রেডি করে ফেলো। এই চ্যাপ্টারেও অনেকগুলো প্রশ্ন আছে, পড়তে হবে। ঠিক আছে? একটু খেয়াল করো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থেকো। আজ তবে এখানেই রাখি, কেমন?